হেট করছি আমরা অনেক সময় সেটাও জানতে পারছি না। যেমন ওই হেফাজতের র্যালিতে কিছু কিছু আমি ফেসবুকে দেখলাম ভিডিও, যে যারা পার্টিসিপেট করেছে তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কেন এসেছেন র্যালিতে, জানেন না। তো তারা বলছে নারী কমিশনের বিরুদ্ধে আমরা। কেন আপনারা বিরুদ্ধে, কোন কোন জায়গাটার বিরুদ্ধে তারা বলতে পারছে না। তো এই যে মানে হেট কিন্তু মানে কন্টেজিয়াস। চঞ্চল চৌধুরীর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, তার মাকে টিপসহ একটা পোস্ট চঞ্চল চৌধুরী দিয়েছিলেন। কি আনফর্চুনেট ব্যাপার, হাজার হাজার ভিউয়ার ধরে নিয়েছিল সে মুসলমান এবং মায়ের টিপ পড়ার ছবি দেখে তারা খুব ফ্রাস্ট্রেটেড হয়েছে এবং অসংখ্য লোক চঞ্চল চৌধুরীকে মুসলমান হওয়ার জন্য পরামর্শ দিয়েছে। এরকম একটা সোসাইটিতে এসে আমরা পড়লাম, অর্থাৎ অন্যের আইডেন্টিটি, অন্যের ভিন্নতা এবং এই যে দেখার যে শক্তিটা আমাদের হারিয়ে গেল, এই হারিয়ে যাওয়াটার একটা বড় কারণই হচ্ছে আমাদের একটা অযৌক্তিক মনোভাব। 5ই আগস্টের পরে বিশেষ করে অনলাইন হ্যারাসমেন্টের যে পরিমাণটা বেড়েছে, মানুষ যেভাবে অনলাইনে আক্রান্ত হচ্ছে, আমরা মূলত এটা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন সিনথিয়া ফরিদ, আইনজীবী এবং যোগাযোগ বিশেষজ্ঞ প্রশিক্ষক খান মোহাম্মদ রবিউল আলম। আমি শুরুতে সিনথিয়া ম্যামের কাছে জানতে চাইছি, এই যে সাইবার সিকিউরিটি যে অ্যাক্ট, এটা তো আগেও ছিল, এখনও আছে, যদিও এই সরকার বলেছে যে এটা থাকবে না এবং যাদের বিরুদ্ধে মামলাগুলো হয়েছে, হয়রানিমূলক মিথ্যে মামলাগুলো, এগুলোও তুলে নেবে। কিন্তু বিভিন্নভাবে এই যে অনলাইনে যে মানুষ হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, যারা অ্যাক্টিভিস্ট, এইটা আসলে কেন হচ্ছে বা কেন বেড়েছে? অনলাইনে যে হ্যারাসমেন্টগুলো হচ্ছে নারীদের উপর হয়রানি, এটি আসলে ইন্ডিভিজুয়াল সমস্যা না, ইন্ডিভিজুয়াল টার্গেটিং হচ্ছে এমন না, এটি আসলে এখন একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে, ন্যাশনাল এপিডেমিক আমি বলবো। তো আপনি যদি আসলে দেখা যাচ্ছে যে নারীরা ফেসবুকে বা ইউটিউবে বা অন্য কোথাও কোনো কমেন্ট করছে অথবা ছবি পোস্ট করছে, অনেক অ্যাক্ট্রেসের ক্ষেত্রে আমরা দেখছি যেটা হচ্ছে, তো অথবা রাজনীতি নিয়ে কমেন্ট করছে, সমাজ নিয়ে কমেন্ট করছে, তাহলেই দেখবেন যে সংগঠিত হয়ে তার বিরুদ্ধে কিন্তু মানে টার্গেটেড একটি আক্রমণ তৈরি হচ্ছে আমরা যা দেখছি। এবং হাজার হাজার নারী and different types of women, so জার্নালিস্ট, শিক্ষার্থী, কর্মজীবী নারীরা সচরাচর তারা ধর্ষণের হুমকি, রিভেঞ্জ পর্ন, অ্যাসিড হামলার ভয়, তো এরকম নিপীড়নের আসলে মুখোমুখি প্রতিদিনই তারা হচ্ছেন। তো অনেক সময় নারীদেরই দোষারোপ, মানে নারীদের উপর দোষারোপ এসে পড়ছে। তো হয়তো আপনি পুলিশের কাছে যদি কমপ্লেন নিয়ে যান, হয়তো জিজ্ঞেস করবে যে তুমি ফেসবুকে এত অ্যাক্টিভ কেন, তুমি এগুলো কেন পোস্ট করলে, দেখা যাচ্ছে সব দোষ আসলে নারীর ওপরেই এসে পড়ছে। তো এখন নারীরা চুপ থাকলে অনেকেই হয়তো মনে করে তার নিরাপদ, কিন্তু এটা তো কোনো সমাধান হলো না। তো এখন এই সমাধানটা আসলে কোথায় পাওয়া যায়? তো এটা আসলে আইনি সমাধান একা বললে হবে না, মানে এটা আইনের বাইরেও আসলে নতুন ধরনের আইনি ও সামাজিক কাঠামো গড়ে তোলা খুবই প্রয়োজন, ডিমান্ড অফ দ্য টাইম। তো আমাদের অনেকগুলো লেকুনা আছে দেখা যাচ্ছে আইনের ক্ষেত্রে, যেমন আমাদের কোনো ডেটা প্রোটেকশন ল নেই। তো এই যে আমার ডেটা, এটা আমার ছবি বা আমার তথ্য কে ব্যবহার করছে, এগুলো তো ট্রেসেবল হওয়া দরকার। এবং অনলাইন হয়রানিকে যে লিঙ্গভিত্তিক সহিংসতা হিসেবে গণ্য হতে হবে, এটা কিন্তু এখনও হচ্ছে না আমাদের যে কারেন্ট লগুলো আছে। আর ডিজিটাল নিরাপত্তা এবং সাক্ষ্য গ্রহণের একটা নিরাপদ প্রক্রিয়াও থাকতে হবে, আমাদের কিন্তু উইটনেস প্রোটেকশনগুলো নেই। তো এইগুলোর ওপর আসলে কিছুটা, মানে আমরা যেহেতু এখন রিফর্ম নিয়ে অনেক আলাপ আলোচনা চলছে, আমার মনে হয় এগুলোর ওপর কিছুটা অ্যাটেনশন দেয়া যেতে পারে। গ্লোবালি দেখা যাচ্ছে, সারা পৃথিবীতে এই প্রবণতা দেখা যাচ্ছে যে অপরাধের ধরন এবং প্রকৃতি প্রতিনিয়তই বদলাচ্ছে। তো প্রযুক্তিকে হ্যান্ডেল করার জন্য গভর্নমেন্টগুলো যে স্মার্টনেসটা, সেটা একটা বিরাট ভাইটাল ইস্যু। এটা আমরা খুব মানে আরবিট্রিলি এটাকে হ্যান্ডেল করতে চাই, হ্যাঁ, মানে নির্বিচারে এটাকে হ্যান্ডেল করতে চাই, এটা নির্বিচারের বিষয় না। যেটার জন্য খুব সিরিয়াস যেটা দরকার সেটা হচ্ছে মিডিয়া লিটারেসি, একটা বিরাট ভাইটাল অ্যাসপেক্ট। যে আমি একটা ব্রডার সিটিজেনশিপের একটা এন্টাইটেলমেন্ট পেলাম সোশ্যাল মিডিয়াকে ঘিরে, ফেসবুককে ঘিরে, ইউটিউবকে ঘিরে, টুইটারকে ঘিরে, কিন্তু আমার রেসপন্সিবিলিটিটা কী? অন্যকে আমি কীভাবে ট্রিট করব? অন্যের হাউ ক্যান উই এন্টারটেন দ্য ডিফারেন্ট ভিউজ অফ আদার্স? আমি কি খুব অ্যাগ্রেসিভলি মুভ করব? অর্থাৎ ইন্ডিভিজুয়াল এজেন্সির যে এক্সপেনশনটা, আমি যে কথাটা বলতে চাচ্ছি, তার সাথে যে লজিক, তার সাথে যে যুক্তিশীলতা এবং তার সাথে যে অন্যের ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাবোধ, সেই জায়গাগুলোকে আমরা কি নার্চার করতে পারছি কি না? এটা যদি আমরা করতে পারি তাহলে পরে আমরা মনে হয় যে কিছুটা একটা রিজনেবল জায়গায় আসতে পারবো। যেমন ধরেন, কেমন হয়, চঞ্চল চৌধুরীর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, তার মাকে টিপসহ একটা পোস্ট চঞ্চল চৌধুরী দিয়েছিলেন।
কি আনফর্চুনেট ব্যাপার। হাজার হাজার, আমি ওটা নিয়ে স্টাডি করে নিজেও দেখেছি, হাজার হাজার ভিউয়ার চঞ্চল চৌধুরীকে অ্যাজিউম করেছিল যে চঞ্চল চৌধুরী মুসলমান। অ্যাজিউম কেন করতে হবে? অ্যাজামশনে তো কোনো স্কোপ নাই, কিন্তু ধরে নিয়েছিল সে মুসলমান, এবং মায়ের টিপ পড়ার ছবি দেখে তারা খুব ফ্রাস্ট্রেটেড হয়েছে, এবং অসংখ্য লোক চঞ্চল চৌধুরীকে মুসলমান হওয়ার জন্য পরামর্শ দিয়েছে। এরকম একটা সোসাইটিতে এসে আমরা পড়লাম। অর্থাৎ অন্যের আইডেন্টিটি, অন্যের ভিন্নতা এবং এই যে দেখার যে শক্তিটা আমাদের হারিয়ে গেল, এই হারিয়ে যাওয়াটার একটা বড় কারণই হচ্ছে আমাদের একটা অযৌক্তিক মনোভঙ্গি, একটা ভেরি পার্সোনাল ট্রুথ আমরা কনস্ট্রাক্ট করতে চাচ্ছি, সবার নিজস্ব একান্ত সত্য নির্মাণ হচ্ছে, এবং পোস্ট ট্রুথ দুনিয়ায় এটাই বলা হচ্ছে যে মানুষ কমফোর্টেবল লাই শুনতে পছন্দ করে, রাদার দ্য হার্ড ট্রুথ। হ্যাঁ, প্রচুর মিথ্যা বলছেন, খুব মজা করে করে শুনছে এবং এনজয় করছে, শেয়ার করছে। মনে রাখলে হবে না যে ঘৃণা, ক্ষোভ, অ্যাঙ্গারের মার্কেট অনেক বড়, বিশাল মার্কেট। আপনি যদি খুব র্যাশনাল কোয়ালিটি কন্টেন্ট ফিট করেন, তার অডিয়েন্স আপনি কম পাবেন। সুতরাং এর সাথে একটা ইকোনমিরও একটা সম্পর্ক আছে। যারা আজকে এগুলো উস্কাচ্ছে, তারা যে একদম মানে নির্বোধভাবে কাজগুলো করছে এরকম না। শুধু আইন দিয়ে অ্যাটলিস্ট সমাধান হবে না, আসলে আমাদের সংস্কৃতি, রাজনীতি, ক্ষমতার প্রশ্ন চলে আসে এখানে। আর আমরা রিসেন্টলি যে এক্সাম্পলটা দেখেছি যে নারীর মৈত্রী যাত্রার পর, এবং দেখা গেল যে তাদের যে নারী মৈত্রীর যে পোস্টারটা প্রথমে পাবলিশ হলো, ওই পোস্টারটাকে কিন্তু তারা অনেকটা ওই যে ডাইনি বুড়ির ছবি দিয়ে আবার সার্কুলেট করা শুরু করলো। আর আমাদের আসলে গণতন্ত্রের যে অবস্থা, অ্যাবসেন্স বলতে হবে, অ্যাবসেন্স অফ ডেমোক্রেসি, আর মহিলাদের কণ্ঠস্বর কিন্তু এখনও মানে গণতান্ত্রিক যে ডিসকোর্সটা, ওটার এখনও পার্ট হতে পারেনি আনফর্চুনেটলি। তো এই আমাদের মানে আইন আছে কি নেই, যেমন সাইবার অর্ডিন্যান্সের ক্ষেত্রে আমরা অনেক সময় শুনতে পাচ্ছি যে এই আইনটি জাস্টিফিকেশন হচ্ছে যে মহিলাদের অনলাইন হ্যারাসমেন্ট থেকে প্রোটেকশন দিতে হবে। তো আইন তো আসলে সরাসরি প্রোটেকশন দিতে পারবে না, তা হয়তো একটা স্ট্রাকচার দিতে পারবে আপনাকে, কিন্তু মেইন প্রশ্নটা হচ্ছে আইন আছে কিনা। মেইন প্রশ্নটা হচ্ছে যে আমরা কেমন সমাজ চাই, এবং ওই সমাজে নারীদের কণ্ঠস্বর আসলে ইকুয়াল ডেমোক্রেটিক ভয়েস হিসেবে আসবে কিনা। আর এই নারী মৈত্রী মার্চটা যে হলো, আমি এখানে শুধু হাইলাইট করতে চাই, এই মার্চটাতে যখন আমি গিয়েছিলাম পার্সোনালি, তো এখানে আপনি নানা ধরনের পার্টিসিপেশন, নারী ছিলেন, পুরুষ ছিলেন, শ্রমিকরা ছিলেন, জি অনেক ধরনের তারাও ছিলেন। কিন্তু আপনি যদি তার ঠিক আগে একটি নারী বিদ্বেষী মার্চ হয়েছিল, and that was all men, ঠিক আছে, তো সেটা তো একটা গণতান্ত্রিক মার্চ হলো না। ঠিক আছে, তাদের পলিটিক্যাল এক্সপ্রেশনের অধিকার আছে সবার, কিন্তু আপনি যদি দেখেন যে এই যে স্পেসগুলোতে ডেমোক্রেটিক পার্টিসিপেশনের দিক থেকে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে আছি। মানে এটা ইডিওলজি, ধর্ম, ভাষা, সোশ্যাল পজিশনিং সব কিছু মিলিয়ে তীব্রভাবে এটা ঘটে গেল যে আমি শ্রেষ্ঠ, অন্যেরা সব অপাঙ্ক্তীয়, উপেক্ষিত। সুতরাং যে শ্রেষ্ঠত্বের যে বোধ, এটা আর্জনা আপাদরায়, আমেরিকান একজন শ্রীলঙ্কান বংশোদ্ভূত একজন সোশিওলজিস্ট, খুব রিনাউন্ড সোশিওলজিস্ট গ্লোবালি, তার একটা বিখ্যাত বই আছে, দ্য ফিয়ার অফ স্মল নাম্বারস। মানে আমরা শুধু বড় সংখ্যা দেখে ভয় পাই না, ছোট সংখ্যা দেখেও ভয় পাই। তো মেটাফরিক্যালি ওনার ওই আর্টিকেলটা পড়ার পরে আমি একটা নিজে নিজে ভাবলাম যে এটা কীভাবে সিম্পলিফাই করা যায়। যেমন আমার ধরেন পুরো শার্টটাই হচ্ছে হোয়াইট, একটা ব্ল্যাক স্পট কোনো কারণে এখানে পড়লো, এটা আমার ডিসকমফোর্টেবিলিটি তৈরি করে। অল ওভার শার্টটা যে হোয়াইট, এটা নিয়ে আমার কোনো কনসার্নই নাই। তা আমরা এমন একটা সোসাইটিতে আসলাম যে মেজরিটেরিয়ান যারা, তারা তো বস করছেই, একটা দুটো মাইনর ভয়েস সেটা আমরা টলারেট করতে পারি না। এবং আপাদুরাই খুব ক্লিয়ারলি একে একে দেখিয়েছেন, এটা তার থিওরি, যে যখন টোটাল হয়ে যাবে 100, মানে তাদের তো 100 করার চেষ্টা, তাই না, সবাই তার মতো হয়ে যাবে, তখন দেখবেন ওর ভিতরে রংপুর গ্রুপ এবং বরিশাল গ্রুপ, আওয়ামী লীগের ফ্র্যাকশান, এরকম ফ্র্যাকশান হতে 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 ওর ভিতরে আবার নতুন নতুন আইডেন্টিটি ক্রিয়েট হবে এবং একটা কালচার অফ ইনটলারেন্স তৈরি হবে। এটা হচ্ছে এই সময়ের যে ক্লেদাত্মক রাজনীতি, এবং খুব নোংরা করে বলতে হয় যে খুব অগ্রহণযোগ্য যে রাজনৈতিক দর্শন, সেখানে আমাদের ট্র্যাডিশনাল হিস্ট্রিটাকে একদম কিল করা হচ্ছে। আপনি লালনের গানটা দেখেন, সর্বসাধন সিদ্ধ হাজার মানুষ গুরু নষ্ট যার। আমাদের টোটাল ফিলোসফিক্যাল স্ট্রিমের সেন্ট্রালিটি হচ্ছে হিউম্যান, এবং আমি বলি যে ইন্টেলেকচুয়ালি আমরা অন্য আইডেন্টিটিগুলোকে নর্মালাইজ করতে পেরেছি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ছোট বড়, হ্যাঁ, গুণী নির্গুণী, এবং কত চমৎকারভাবে এই নিউট্রালাইজেশনগুলো আমাদের চিন্তার জগতে আসে, কিন্তু সেই ধারাগুলোকে আমরা প্রমোট করতে পারি নাই। আমরা একটা চরমপন্থার দিকে যাচ্ছি, এবং
ফিলোসফিক্যালি মতাদর্শগতভাবে আমরা একটা জিনিসকে প্রতিষ্ঠা করতে চাচ্ছি, পুরুষের পক্ষে খুব ডিফিকাল্ট। মানিক মিয়া অভিনীত এতগুলো মেয়ে দেখছে, তারা পুরুষের জন্য খুব টাফ হচ্ছে। কারণ এই যে পারসেপচুয়াল মানে কী বলবো অ্যাটিটিউড, যে মনোভঙ্গিটা পুরুষের, তাতে পুরুষ এক্সপেক্ট করে না যে 1000 নারী মানিক মিয়াতে থাকবে। পুরুষের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে মানিক মিয়া তার জায়গা। মানে ঢাকা শহরকে যদি আপনি স্পেশালিটির ম্যাপিংয়ে দেখেন এবং জেন্ডার অ্যাসপেক্টে দেখেন, পুরুষ কিন্তু মনে মনে ডিফাইন করে রেখেছে। এবং মায়া আপনাকে কখনোই পুরুষ এক্সপেক্ট করে না যে রাত 12টার সময় আপনি মানিক মিয়া অভিনয়ের সামনে দাঁড়িয়ে থাকবেন। দে উইল গিভ ইউ দ্য রং আইডেন্টিটি, কারণ ওই জায়গাটা তার এবং 12টার সময় টাকা। এবং স্পেস বায়াস এবং টাইম বায়াস পুরুষের এই যে মনোভঙ্গিটা খুব ভালোভাবে অ্যাড্রেস করি না আমরা। ফলে যখন দেখে এতগুলো মেয়ে একসঙ্গে বের হয়েছে, খুব সাইলেন্টলি থ্রেট ফিল করে আসলে। এবং ওই যে আইনের কথা আসছে না, আসলে এই ঝাঁকটা ম্যানেজ করা লিগ্যাল ফ্রেম দিয়ে খুব টাফ। এটা হচ্ছে বানের স্রোতের মতো। এই যে ট্যাগিং, এই যে ধরেন ভায়োলেন্স অফেন্স, এগুলোকে লিগ্যালি ফ্রেম করার মতো কি এই রাষ্ট্রটা এত ইকুইপড, এত ক্যাপাসিটি আমাদের আছে? এত মামলাকে আমরা চালাতে পারবো? এত মানে জাজমেন্টকে আমরা দিতে পারবো? তাহলে পরে আমাদের অল্টারনেটিভ কী? অল্টারনেটিভ হচ্ছে দিস এ ভেরি সিঙ্গেল পয়েন্ট, একটা ক্রিটিক্যাল মাস, অর্থাৎ একটা বিশ্লেষণাত্মক, সৃজনশীল, রেসপন্সিবল একটা জনমনস্তত্ত্ব যদি আমরা নির্মাণ করতে না পারি, এটা আমাদের আপনাদের সবারই দায়িত্ব। এছাড়া মুক্তির আমি কোনো রাস্তা দেখি না আপাতত। রাষ্ট্র কিন্তু এটা যেটাকে বলা হয় ফেলিয়ার টু প্রোটেক্ট, হ্যাঁ, তো এখানে কিন্তু ফেলিয়ার টু মানে এই যে ওপিনিয়ন, ডিফারেন্ট টাইপস অফ ওপিনিয়নের যে টলারেন্সের বিষয়টা আমরা কখনোই রাজনীতিতে এটা দেখিনি। দেখেছি কি রাষ্ট্র এসেছে অন্যের অধিকার খর্ব করতে, অপোজিশনকে টার্গেট করা, ছাত্র রাজনীতি টার্গেট করা, মানে আপনার অপোজিশনে যেই থাকবে আপনি টার্গেট করছেন তাকে। হ্যাঁ, আর 90s-এও আমরা দেখেছি, এটা আজকের ঘটনা না, মানে 90s থেকে এই যে আওয়ামী ভার্সেস বিএনপি, আর্মি ভার্সেস এভরিওয়ান এলস, তো এই যে একটা মেন্টালিটি, মানে সবাই একটা দলকে সাপোর্ট করতে হবে, কিন্তু কারো ওপিনিয়ন টলারেট করা যাবে না। আর আমরা রাজনীতিতে কখনোই শুনিনি, সবসময় শুনেছি পার্লামেন্ট বয়কট। বয়কট কেন? আপনারা ডিবেট করেন, কথা বলেন। তো এই যে সবাই দলবদ্ধ হয়ে অনেকবার দেখেছি পার্লামেন্ট বয়কট করেছে, তারা পার্লামেন্ট থেকে বেরিয়ে এসছে। তো ওই চর্চাটা, টলারেন্সের জায়গার চর্চাটা আসলে হয়নি। কিন্তু ওই রাষ্ট্রর যে অ্যাক্টিভ রোল, যে প্রোটেক্ট করতে হবে, হ্যাঁ, যে আমার কিছু জনগোষ্ঠী আছে যারা হিস্টোরিক্যালি ডিসঅ্যাডভান্টেজড এবং মহিলারা তার মধ্যে একদম টপে আছে, হ্যাঁ, তো এই গ্রুপটাকে যদি আপনি না প্রোটেক্ট করেন তাহলে তো এটা স্টেট ফেলিয়ার বলতেই হবে। তো এখনও দেখা যাচ্ছে সেই ট্রেডিশনটাই কন্টিনিউ করছে, যে এত কিছু বলা হলো নারীকে, কিন্তু আসলে আমরা তো কোনো পার্টি থেকে অথবা রাষ্ট্র থেকে এটার ডিফেন্সে কিছুই জানতে পারলাম না। যে আমাদের মেয়েদের যে এক্সপ্রেসিভ একটা মনোভঙ্গি তৈরি হয়েছে, সেটা কিন্তু পুরুষতন্ত্রকে অনেক বড় ধরনের চ্যালেঞ্জের ভিতরে ফেলেছে। এই এক্সপ্রেশনটা তারা এক্সপেক্ট করে না এবং এই ভিজিবিলিটি তারা মানতে পারছে না। এবং নারীদের যে ধরেন সোশ্যাল মিডিয়া, পাবলিক স্পেসে ফিজিক্যালি ইমপারসন এবং হচ্ছে গিয়ে ভার্চুয়ালি যে ভাইব্রেন্ট যে একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে, এটা অনেক থ্রেট ক্রিয়েট করছে। কিন্তু নারীদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে, এগুলো দেখে কিন্তু ভয় পেলে হবে না। কিন্তু আমাদের যেটা হয়েছে, আমরা একটা মেজরিটেরিয়ান স্টেট ক্রিয়েট করেছি। তো সেই ক্ষেত্রে মেজরিটেরিয়ান স্টেটে সবচাইতে জোরালো ভয়েস আপনি যেগুলো পাবেন সেগুলো এই ধরনের ভয়েস, যেগুলো নারী বিদ্বেষী ভয়েসগুলো। কিন্তু দ্যাট ডাজ নট মিন ইটস ডেমোক্রেটিক। যেটা আমি বলছি যে রাষ্ট্রকে তার রোল এবং রেসপন্সিবিলিটিকে আমাদের দায়িত্ব হচ্ছে রিমাইন্ড করে দেওয়া, এবং সিভিল সোসাইটি বা নাগরিক সমাজ যারা আছে তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, একটা প্রেশার গ্রুপ হিসেবে একটা প্রেশার রাখা। প্লাস হচ্ছে যে ওপেন ডায়ালগগুলোকে এনকারেজ করা, একটু বেশি বেশি আলাপ আলোচনাগুলো বাড়ানো, এবং একটা সহনশীল ইনক্লুসিভ একটা সোসাইটির জন্য আমাদের তো কথা বলার সংস্কৃতি নষ্ট হয়ে গেছে। আমরা যে একটা হেট কালচারের ভিতরে এসে ঢুকে পড়লাম। ওই যে নোহা হারারি যেটা বলছে যে একটা নেক্সাস ডেভেলপ করে যায়, একটা সিন্ডিকেট ডেভেলপ করে যায়। সুতরাং এরকম ধরেন পোলারাইজ করে বাংলাদেশের মানচিত্র 56,000 যদি আপনি হেড টেটের একটা ম্যাপিং করেন, তাহলে এখন 16-17টা ইডিওলজি দিয়ে বাংলাদেশের মাপকে আপনি ভেঙে দিতে পারেন যে আমাদের ঘৃণার ম্যাপটা হচ্ছে এরকম। এটা আঁকা কঠিন না, কিন্তু আমরা এরকম ম্যাপ চাই না। আমরা সম্প্রীতি এবং ভালোবাসার ম্যাপ চাই, এবং এই ছোটোখাটো আইডেন্টিটিগুলোকে, বিশ্বাসগুলোকে নিউট্রালাইজ করে অন্যের ভিন্ন মতকে একটু শ্রদ্ধা করা, এই ভিন্নতাটা রাখবে। কারণ ডাইভার্সিটি ইজ দ্য বিউটিফুল অ্যাসপেক্ট অফ দ্য নেচার।
এই ডাইভার্সিটিকে যদি আপনি আফোর্ড করতে না পারেন, লিনিয়ার অ্যাপ্রোচে কিছু হয় না এবং সেটা সম্ভব না। আমরা চাই একটা সহনশীলতা গড়ে উঠুক, যৌক্তিক এবং বৌদ্ধিক একটা সমাজ বিনির্মাণের পথে আমাদেরকে এগোতে হবে।